ইসি আসলে কার ইসি, এই ইসি আসলে কি চায় এবং এই ইসি দ্বারা আদৌ প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন, এই ইসি দ্বারা বাংলাদেশের ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচনের ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। আগামী যে নির্বাচন হবে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই নির্বাচনে এখনই যে সমস্ত জিনিস তৎপরতা চলছে তার মধ্যে একটা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরও প্রশ্ন। এইটা আপনারা শুধু শ্রমিক বলে বাক্সবন্দী হওয়ার কোনো সুযোগ নাই যে আমরা শ্রমিক শুধুমাত্র ন্যূনতম মজুরি চাইবো এইটুকুই আমাদের শেষ, এটা না। আপনাদেরকে ভাবতে হবে যে আগামী বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তর কিংবা রাষ্ট্রের সংস্কারের যে রোডম্যাপ, এই রোডম্যাপে আপনাদের যে জুলাই মাসে যে আত্মত্যাগ, তার ফলে একটা বড়সড় আকারে হিস্সা তৈরি হয়েছে। শুধুমাত্র শ্রম সংস্কার কমিশনে আপনাদের পক্ষে দু চারটা কথা লিখে দিলেই হবে না। রাষ্ট্র সংস্কারের সংবিধান প্রশ্নে আগামী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিভাবে চলবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, এই প্রশ্নগুলোতে আপনাদের মতামত দিতে হবে। একটা খবর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যে নির্বাচন সংস্কার কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে যে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই মৌলিক সংস্কার প্রস্তাবে নির্বাচন কমিশন ইসি রাজি হচ্ছে না। তা আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, এবং তারা আরও যেটা ডেঞ্জারাস, যে আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করেছে সশরীরে এসে মনোনয়নপত্র জমা দিতে হবে। এই সংস্কার প্রস্তাবেরও বিরোধিতা করছে ইসি, ইলেকশন কমিশন, এবং তারা নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা যাবে। একটা নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে এবং দায়িত্ব পালন করার পরে তার বিরুদ্ধে কতগুলো মিসকন্ডাক্টের অভিযোগ আছে, তাকে যে দায়বদ্ধ করার এটারও তারা বিরোধিতা করছে। ফলে আমাদের মধ্যে খুবই সংশয় তৈরি হয়েছে এই ইসি আসলে কার ইসি, এই ইসি আসলে কি চায় এবং এই ইসি দ্বারা আদৌ প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন, এই ইসি দ্বারা বাংলাদেশের ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচনের ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমরা আগেও বলেছি, আপনারা জানেন যে জাতীয় নাগরিক কমিটি পর্যায় থেকে কিন্তু আমরা এই বিরোধিতাটা করেছিলাম, যে অদ্ভুতভাবে তারা একটা কাজ করেছিল। তখন নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব দেওয়ার আগেই পুরনো আইনে নির্বাচন কমিশন তারা গঠন করে ফেলেছে। এই তাড়াহুড়ার কারণটা, এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথেই ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। সুতরাং অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। এই ইসি দ্বারা, এটা কোনো ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি না, যে আইন যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইনে এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ফলে আগামী নির্বাচনের আগেই ইসির সংস্কার করাটা সবচেয়ে জরুরি। এবং অনেকগুলো আজকেই প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছে, অনেকগুলো সংস্কারে যেটা এই মুহূর্তেই বাস্তবায়ন করা সম্ভব, এই ধরনের সংস্কার প্রস্তাবগুলো বিরোধিতা করতেছে ইলেকশন কমিশন। সুতরাং তারা যদি একটা সুষ্ঠু নির্বাচন দিতে চায় বাংলাদেশের জনগণের জন্য, তাহলে তাদেরকে এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে। এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে দ্রুত ইসি পুনর্গঠন করুন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এটা এই মুহূর্তে আছে বলে আমরা মনে করছি না। আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশেষ দলকে ক্ষমতায় নেওয়ার জন্য কতগুলো আয়োজন সম্পন্ন করা হচ্ছে, একটা আই ওয়াশের ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্য দিয়ে আসলে দেখানো হবে যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। আসলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। ফলে নাগরিক পার্টি বাংলাদেশে যেহেতু তারা মৌলিক সংস্কারের কথা বলেছে, তারাই আসলে সুষ্ঠু নির্বাচনের পক্ষে, তারাই আসলে চায় বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের ধারাটা অব্যাহত থাকবে। আর যারা স্রেফ একটা নির্বাচন চাচ্ছে, যেন তেন কায়দায় একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে, তাদের মূল উদ্দেশ্যটা আসলে ক্ষমতায় যাওয়া, তারা সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না, এবং তারা ক্ষমতায় গিয়ে লম্বা সময় ক্ষমতায় থাকার একটা পায়তারা করছে। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভাইরা, এগুলো আপনাদের ইস্যু।